বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে যোগ দিতে আজ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি। 3 দিনের বিজয় উৎসবে কড়া নিরাপত্তা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান। জাতির পিতার জন্মশতবর্ষ ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে 3 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার, যেখানে যোগ দিতে আজ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি সহ 7টি দেশের কয়েকশো অতিথি। সুশৃঙ্খলভাবে সব আনুষ্ঠানিকতা শেষ করতে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী ঢাকা, এমনটাই জানিয়েছে ডিএমপি। এজন্য সড়কে যানজটের আশঙ্কায় চলাচলের গতিপথ সুনির্দিষ্ট করে দেবে সংস্থাটি। তবে পরীক্ষার্থীরা যেন কোনো বিড়ম্বনায় না পড়ে তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছে ডিএমপি। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনে প্রস্তুত বাংলাদেশ। এই উদযাপনকে সুশৃঙ্খল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংবাদ সম্মেলনের আয়োজন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপি কমিশনার জানান, জাতীয় সংসদ সহ প্রতিটি অনুষ্ঠান স্থলের চারপাশে থাকবে 4 স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। যেকোনো হুমকি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত থাকবে সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট। নিরাপত্তা ব্যবস্থাটি 4 স্তরে থাকবে। প্রত্যেকটি নিরাপত্তা তল্লাশির ভিতর দিয়েই আমাদের ভেন্যুতে প্রবেশ করতে হবে। সোয়াতের যে টিম আছে আপনারা জানেন, এটা অত্যন্ত বিশেষায়িত টিম। এই ধরনের কোনো সিচুয়েশন তৈরি হলে সোয়াতের টিম মুভ করবে। পাশাপাশি আমাদের যে বোম্ব ডিসপোজাল ইউনিট আছে সেটিও স্ট্যান্ড বাই থাকবে 24 ঘন্টার জন্য। স্বাস্থ্যবিধি ভঙ্গকারী কাউকেই আমরা এই ভেন্যুতে ঢুকতে দিব না। 15, 16 ও 17 ডিসেম্বরের বিশেষ অনুষ্ঠানের কারণে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সীমিত থাকবে যান চলাচল। নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা অনেকগুলো রাস্তা বন্ধ রাখবো। ফলে শিক্ষার্থী ভাই বোনদের তাদের অভিভাবকদের অনুরোধ করব, একটু সময় হাতে নিয়ে যেন তারা দয়া করে পরীক্ষা সেন্টারে শুরু করেন। আর যদি কোথাও মনে করেন যদি আটকিয়ে গেছেন, সাথে সাথে যেন আমাদের 999 ফোন করেন, তাহলে আমরা পুলিশ আমাদের গাড়ি দিয়ে তাদের আমরা পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। কোন রাস্তা ব্যবহার করতে হবে সেটি ট্রাফিক বিভাগ থেকে আমরা একবার রোড প্ল্যান সহ ডাইভারশন প্ল্যান সহ আপনাদের সবাইকে জানিয়ে দেব। বিজয়ের 50 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একই সঙ্গে যোগ দেবেন 7টি দেশের কয়েকশো অতিথি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সকাল 10টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। দেয়া হবে গার্ড অফ অনার। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রামনাথ কোবিন্দ। দুপুরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বঙ্গভবনে যাবেন রামনাথ কোবিন্দ। সেখানে মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি ট্যাঙ্ক ও যুদ্ধবিমান জাতীয় জাদুঘরের সংরক্ষণ ও প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার দেবেন। 16 ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে অংশ নেবেন। 17 ডিসেম্বর রমনা কালী মন্দিরের সংস্কারকৃত অংশ উদ্বোধন করে দুপুরে দিল্লি ফিরবেন রামনাথ কোবিন্দ। 71-এর রণাঙ্গনের বীর সৈনিক চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা স্বাধীনতা পুরস্কার। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সময় সংবাদের সঙ্গে একান্তে আলাপচারিতায় মুক্তিযুদ্ধের সময়কার নানা স্মৃতি তুলে ধরেন। বলেন, গত 5 দশকে অনেক অর্জন হয়েছে বাংলাদেশের। ক্ষুধা আর দারিদ্র্য মুক্ত হয়েছে দেশ। বাংলাদেশের এই অর্জনের কথা এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও। তবে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দেশ স্বাধীন হলেও এখনও সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হচ্ছে না বলে মনে করেন তিনি। বিজয় দিবসটা আমার জন্য খুব মারাত্মক। আমার যা কিছু কর্মকার্য যা আছে, এই বিজয় দিবসের ইয়ারটা কিন্তু আমাকে ভিতরে আমি বহন করছি। কারণ 16ই ডিসেম্বর 1971 সালে আমি তখন ঢাকায়, ওই দিন 11:20 ওই পাকিস্তানি পতাকা ছিঁড়ে আমি বাংলাদেশের পতাকা উঠিয়েছিলাম। স্বাধীনতার যে ছবি টবি দেখবে অনেক সময়, তাই না, নিয়াজি সারেন্ডার করছে, ওটাতে রেস করছে বিকাল 4:30।
কিন্তু এর আগেই কিন্তু আমি উত্তোলন করেছি। এত কিছু শহীদ হলো, এত কত কাহিনী ঘটেছে, কোথাও আমি মাথা নত করতে রাজি না। যারা আমার সহপাঠী, যাদের 4-5 জন যুদ্ধের ক্ষেত্রে মারা যায়, তো সালদা নদীর ওইখানে যখন পৌঁছাই, গফুর ভাই আমাদের দেখে টেকে কি আনন্দ। আমরা আমার প্লাটুনে আমরা 35 জন ছিলাম। আজকে সালদা নদী দখল করে ফেলবো। আসলে সালদা নদী নদী হিসেবে নাম না, সালদা স্টেশন আছে, রেল স্টেশন। ওই রেল স্টেশনটা হলো পাকিস্তানদের ঘাঁটি, এরপরে হলো নদী। আসলে 1 মাইল গর্ত করে ট্রেন, আর না হলে আইল আছে না, ধান ক্ষেত, পাট ক্ষেতের আইলের মধ্যে আমরা পজিশন নিতাম। তো ওদের ধারণা আসলে আমাদের এখানে মানে মুক্তিযোদ্ধারা অনেক, আসলে মাত্র 8 জন ছিল। যুদ্ধটা শুধু যে অস্ত্র দেওয়া হয় তা নয়, মনোবল এবং সত্য এবং নিষ্ঠা আর প্রেম। আমার নেতৃত্বে আমি 12 জনকে নিয়ে যে ওকে সব পিছনে আমাদের আর্মসগুলি পিছনে প্লাস্টিকে পানি ভিজে গেলে তো কাজে লাগে না, বা কঠিন জিনিস সাঁতারি কাটা। তারপর আবার সার্চ লাইট আছে, তো রাত 2:30টার দিকে যেদিন আমরা আঘাত করি 14 আগস্ট, কিন্তু বৃষ্টি আরম্ভ হয়েছে। ওই বৃষ্টির সাথে সাথে বাতাস, আস্তে আস্তে বেশ বড় বড় বৃষ্টি ফুটা আরম্ভ করেছে। আমাদের কি কপাল, ধীরে 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 কাছে গেলাম। কাছে কি ওদের কথা শুনতেছি, ওরা কিন্তু জানে না যে আমরা 12 জন ঢুকে গেছি। পৌঁছতে পৌঁছতে ধরো রাত 4টা 4:30 হবে। আমরা মাটির ঘর গোবরের টালে পজিশন নিয়ে নিছি। তো এইসব আওয়াজে আমাদের আওয়াজে কোনো আসা যায় না, চুপচাপ বসে রইলাম। যেই কমে গেছে আমরা জয় বাংলা, ওরা তো থতমত খেয়ে গেছে। এই যে আমাদের জয় বাংলা স্লোগানে ওরা দিছে ভয়ে এই রেল স্টেশনের দিকে। আমরা ধর 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 জয় বাংলা করে আমরা উঠেছি। আমাদের মূল যেটার জন্য যুদ্ধ হলো, যেটার জন্য বাংলাদেশ হলো, স্বাধীনতা হলো, এই জায়গা থেকে সরিয়ে গেছি। তুরস্কের শিশুদের মুখে বঙ্গবন্ধুর বাংলাদেশ। হাজার মাইল দূরের শহর আঙ্কারায় বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্কের খবর থাকছে সংবাদের শেষাংশে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতির সঙ্গে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে আগামী সপ্তাহে। বঙ্গভবনের একটি সূত্র সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে KM নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব দিয়ে চলমান নির্বাচন কমিশন গঠন করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এবারও দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং পরবর্তীতে সার্চ কমিটি গঠন প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী সোমবার বিকেলে বঙ্গভবনে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের এই আনুষ্ঠানিকতা শুরু হতে পারে বলে জানা গেছে। পুরো বৈঠকের সূচি চূড়ান্ত হলে পরবর্তীতে তা বিস্তারিত জানানো হবে বলেও নিশ্চিত করেছে বঙ্গভবনের সংশ্লিষ্ট সূত্রগুলো। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা। 2 বছর পর সন্তানকে কাছে পাচ্ছেন মা। শিশুটির বাবা পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলমের ছেলে সৈকতের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিয়ে বিচ্ছেদের পর সন্তানকে মায়ের কাছে যেতে না দেয়ার। 5 বছরের ওই শিশুকে মায়ের কাছে 3 দিন ও বাবার কাছে 4 দিন রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিবাহ বিচ্ছেদের পর শিশুকে মায়ের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ ওঠে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলমের ছেলে মুশফিক আলম সৈকতের বিরুদ্ধে। 2 বছর ধরে সন্তানের অধিকার থেকে বঞ্চিত মা দ্বারস্থ হন উচ্চ আদালতে। মঙ্গলবার শুনানি শেষে 5 বছরের শিশুটিকে মায়ের কাছে 3 দিন এবং বাবার কাছে 4 দিন রাখার আদেশ দেওয়া হয়। সন্তান কার কাছে থাকবে এ নিয়ে বিচারিক আদালতে ঝুলে থাকা মামলাটি 6 মাসের মধ্যে নিষ্পত্তিরও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। প্রভাবশালী প্রতিপক্ষের সাথে নারীর অধিকার নিশ্চিত করার জন্য উনি লড়াই করে গেছেন। আজকে দীর্ঘ 2 বছরের তার সংগ্রামের ফলে মহামান্য হাইকোর্ট ডিভিশন তার মাকে, বাচ্চাকে
তার মাতৃক্রোড়ে ফিরিয়ে দিয়েছেন। এই আদেশে সন্তুষ্ট শিশুটির মা। বক্তব্য পাওয়া যায়নি বিবাদী পক্ষের আইনজীবীর। আমার বাচ্চাকে কোলে নিব, ওর সাথে খেলবো, ওর সাথে বেড়াবো, ওর সাথে নতুন নতুন জিনিস শিখবো ওর থেকে। আমি আসলে কোনোভাবে এক্সপ্রেস করতে পারছি না আমি ভিতরে ভিতরে কতটা খুশি, এবং আমি সিরিয়াসলি গ্রেটফুল যে আমি একটা খুব ভালো অর্ডার পেয়েছি। 2015 সালের 20 অক্টোবর তাসনুভাকে বিয়ে করেন প্রতিমন্ত্রী পুত্র মুশফিক আলম সৈকত। পরের বছরের ডিসেম্বরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। পারিবারিক কলহের জেরে এবছরের জানুয়ারিতে হয় বিবাহ বিচ্ছেদ। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 14 ডিসেম্বর শহীদ স্মরণে নড়াইলে দীপশিখা প্রজ্বলন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনার পাদদেশে এই দীপশিখা প্রজ্বলন করা হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ কর্মসূচিতে অংশ নেন। সন্ধ্যায় একই সঙ্গে অজস্র হাতের আলোর পরশে জ্বলে ওঠে মোমশিখা। একই সঙ্গে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গণসংগীত বিমোহিত করে দর্শক শ্রোতাদের। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে কুড়িগ্রামে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শুরু হয়েছে 3 দিন ব্যাপী বাঙালির বিজয় উৎসব। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এরপর আলোচনা শেষে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া বিভিন্ন এলাকায় লাল সবুজ বাতিতে সাজানো হয়েছে সড়ক দ্বীপ সহ দুপাশ। কৃত্রিম সংকটে নন ইউরিয়া সারের দাম বাড়ায় আলুর আবাদ নিয়ে বেকায়দায় পড়েছেন রংপুরের কৃষক। খুচরা পর্যায়ে টিএসপি, ডিএপি ও এমওপি সারের 50 কেজির বস্তা প্রতি 300 থেকে 450 টাকা পর্যন্ত বেশি নেয়ার অভিযোগ করছেন কৃষকরা। সরকার নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করতে মনিটরিং জোরদারের কথা বলছে কৃষি বিভাগ। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। অসময়ের বন্যা আর ঘূর্ণিঝড় যাওয়াদের কারণে এবার আমন ধান উঠেছে সপ্তাহ দুয়েক পর। বোরো মৌসুম আসার আগেই আলুর আবাদ ঘরে তুলতে এমনিতেই ধাওয়া করছে সময় স্বল্পতা, তার উপর খুচরা বাজারে নন ইউরিয়া সারের বাড়তি দাম বিড়ম্বনায় ফেলেছে আলু চাষিদের। 50 কেজির এক বস্তা টিএসপির সরকার নির্ধারিত দাম 1100 টাকা, কিন্তু তা কিনতে হচ্ছে 1400 থেকে 1600 টাকায়। 800 টাকার ডিএপি সারে 1200 টাকা এবং 750 টাকার এমওপি 1100 টাকাতেও না মেলার অভিযোগ কৃষকদের। কিভাবে আবাদ করবো? আবাদ করা পোষাবে? এইভাবে আলু পোষাবে নাকি? সারে এই যে আসে, এই আসে না। বেশি রেটে আর কি ধরছে পটাশের দামটা। আমি এক বস্তা আনতে গেছিলাম, অবশ্য 1200 টাকা নিছে এক বস্তার দাম, তখন ছিল না আর কি। চাষের মধ্যে একটা বস্তা সার আনছিলাম, সার ছিলই না। খুচরা ব্যবসায়ীরা এর দায় চাপাচ্ছেন ডিলারদের ঘাড়ে। আর 3 মাসের সার একবারে নেয়ার প্রবণতার জন্য উল্টো কৃষকদেরই দুষছেন ডিলাররা। আমরা বিক্রি করতে সমস্যা পাচ্ছি, পটাশ সাফিসিয়েন্ট এক পাচ্ছি না, দ্বিতীয়ত রেট অনেক বেশি পাচ্ছি। 7টা ধাপে দ্বিতীয় হয় কিন্তু 2 কিস্তিতে, 3 কিস্তিতে। তো ওনারা সব এক কিস্তিতেই নিয়ে নিতে চায়, সেইটা তো আর ওইভাবে আসে না। তবে সংকটের কথা না মানলেও পরিবহন ধর্মঘট ও প্রাকৃতিক দুর্যোগে কিছুটা বিঘ্ন সৃষ্টির কথা স্বীকার করছে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। আর পর্যাপ্ত বরাদ্দের পরও দাম বাড়লে মনিটরিং জোরদারের হুঁশিয়ারি কৃষি বিভাগের। সংকট যতটুকু আপনারা মনে করতেছেন এটা সংকট না, এটি যা সরবরাহের কারণে একটা সাময়িক একটা বিঘ্ন ঘটার কারণে এটি হয়েছে। প্রত্যেক ডিলারের দোকানে দোকানে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা অবস্থান করছে এবং যাতে কোনোভাবেই ডিলাররা সারের অতিরিক্ত মূল্য না নিতে পারে, সরকার নির্ধারিত মূল্যেই যাতে সার বিক্রি নিশ্চিত হয়। চলতি মৌসুমে রংপুর অঞ্চলে এবার ৯৭,১২৫ হেক্টর জমিতে ২২,৬৪,৫৯৬ মেট্রিক টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। সারের মূল্য ও মজুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে মাঠ পর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেছেন,
কৃত্রিম সংকট সৃষ্টি করা হলে ডিলার বা বিক্রেতা সহ জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জাতীয় নির্বাচন সামনে রেখে একটি মহল অরাজকতা সৃষ্টির পায়তারা করছে বলে দাবি করেছেন শিল্পমন্ত্রী। চাহিদার বিপরীতে বর্তমানে দেশে সব ধরনের সারের মজুদ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিগত বছর এই সময়ে 18,55,000 মেট্রিক টন সার মজুদ থাকলেও বর্তমানে মজুদ রয়েছে 19,32,000 মেট্রিক টন, যা চাহিদার চেয়েও প্রায় 11 লাখ টন বেশি। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ থাকায় সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন কৃষি ও শিল্পমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে দেশে সারের কোনো ঘাটতি নেই জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে একটি মহল গুজব ও অপপ্রচার চালাচ্ছে। সার নিয়ে যেন আমাদের কোনো কথা না শুনতে হয়। ডিলারশিপও যারা কনসার্ন যাদেরকে পাওয়া যাবে এই ধরনের, তাদের ডিলারশিপ আমরা বাতিল করতে বাধ্য হব। কৃষিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে সারের দাম 3 গুণেরও বেশি বেড়ে যাওয়ায় ও পরিবহন সংকটের কারণে সুযোগ সন্ধানীরা সংকট তৈরির চেষ্টা করছে। আমরা মোবাইল কোড করব সারের জন্য, কোথাও কেউ যদি সার বেশি দামে বিক্রি করে মোবাইল কার্ড তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে। বড় মৌসুম সামনে রেখে সারের মজুদ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাভারের গোলাপগ্রামে ফুল বিক্রি হচ্ছে পানির দরে। চাষিদের অভিযোগ, দোকানদাররা কৃত্রিম বা কাগজের ফুলের দিকে ঝুঁকতে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পাশাপাশি হাত বদলের পর মোকাম থেকে দোকানদারদের হাতে আসলেই প্রতিটি ফুলের দাম বেড়ে যায় 8 থেকে 9 গুণ। আর দোকানদাররা বলছেন, কৃত্রিম ফুল বারবার ব্যবহার করতে পারায় তারা অধিক লাভবান হচ্ছেন। বাগানের ফুলের দাম বেশি, আবার লাভও কম। সাভার থেকে মোজাফফর হোসাইন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 16 ডিসেম্বর ঘিরে সাভারের দোকানগুলোতে বেড়েছে ফুলের চাহিদা। কিন্তু বিরলিয়ার গোলাপ বাগানে পর্যাপ্ত পরিমাণ ফুল থাকলেও চাহিদা কম থাকায় চাষিরা বিপাকে। তাদের অভিযোগ, সেচ, সার, নিড়ানি ও দিনমজুরের খরচ উঠছে না বর্তমান দামে। বিজয় দিবসে ফুল বিক্রি করতে না পারলেও সামনে ভাষা, ভালোবাসা ও স্বাধীনতা দিবস ঘিরে লাভের আশায় তাকিয়ে আছেন তারা। যে টাকাটা ফুল কাটায়, কাটার টাকা আসে না। আমি এই পর্যন্ত 60,000-এর মধ্যে 4,000 টাকা পাইছি। সার, খোল, গোবর, পানি, বিষ অনেক খরচ, ঠিক আছে, সে আর আমরা টাকা পাই না। সামনে 2টা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠান 2টা যদি পয়সা পাই তাহলে আল্লাহ দিলে আমরা একটু লাভের মুখ হবো। তবে ফুলের দামের ব্যাপক হেরফের দেখা গেছে সাভারের স্থানীয় ফুলের দোকানগুলোতে। সেখানে গোলাপ, গাঁদা, গ্ল্যাডিওলাস সহ বিভিন্ন ফুলের দাম অনেক চড়া। দোকানদাররা বলছেন, কৃত্রিম ফুল বেশ কয়েকবার ব্যবহার করতে পারায় তারা তাজা ফুলের দিকে তেমন ঝুঁকছেন না। তাছাড়া প্রতিটি গোলাপ তাদের কিনতে হয় 8 থেকে 10 টাকা দামে। অন্যান্য তাজা ফুলের দামও অনেক বেশি। গোলাপ ফুলের বান্ডেল 1000, 1500, গাঁদা ফুলের ঝোপনা 500, 600, 700, সামনে আরো বাড়বে। আবার এটা অনেক টাইমে কমেও যায় দামটা। এখন বাজারটা একটু বেশি, কারণ 16 ডিসেম্বর উপলক্ষে ফুলের দাম বাড়বে, এটা স্বাভাবিক। এক পিস গোলাপ ফুল 15 টাকা, 12 টাকা, 10 টাকা এরকম কিনা লাগছে। আর এক পিস আর্টিফিশিয়াল ফুল আমরা 8 টাকা 9 টাকার ভিতরে হলে পাওয়া যাইতেছে। আর্টিফিশিয়াল ফুলটা আবার আমাদের ফেরত আসতেছে, আর কাঁচা ফুলটা তো আর ফেরত আসতেছে না। সাভার উপজেলা কৃষি অফিসের তথ্য মতে বিরুলিয়া ইউনিয়নে প্রায় 400 হেক্টর জমিতে ফুল চাষ করা হয়। কয়েক প্রজাতির গোলাপ, গ্ল্যাডিওলাস, কাদা সহ বিভিন্ন ফুলের চাষ হয়। এর মধ্যে 300 হেক্টরেই চাষ হয় গোলাপ। সময় সংবাদ, সাভার। টানা 3 দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে ছুটছেন হাজার হাজার ভ্রমণ পিপাসু। এরই মধ্যে অভিজাত হোটেলগুলোতে শতভাগ রুম বুকিং হয়ে গেছে। এদিকে নিরাপত্তা নিশ্চিত ও হয়রানি রোধে সার্বক্ষণিক মাঠে থাকার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নৈসর্গিক সৌন্দর্য আর সাগরের নীল জলরাশি, পাহাড়ের অপরূপ প্রকৃতির সঙ্গে ডিঙ্গি নৌকার খেলা, শীত মৌসুমে এসবই উপভোগে কক্সবাজারে ছুটে আসছেন ভ্রমণ পিপাসুরা। বিজয় দিবস সহ সাপ্তাহিক মিলে 3 দিনের ছুটি। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে তারাকামানের হোটেলগুলোর শতভাগ রুম। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতিও শেষ তাদের। আমাদের সব রুম বুকড হয়ে গেছে আর কি, ফিল আপ। গেস্ট রুম চাইলেও আমরা গেস্টকে রুম দিতে পারছি না। 2 বছর পর আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি। আগামী 16, 17, 18 কক্সবাজার খুবই ব্যস্ত। 16 ডিসেম্বর উপলক্ষে আমরা হোটেলকে সাজাইছি, আরও সাজাবো। টানা ছুটিতে হাজার হাজার পর্যটকের আগমন ঘটবে, তাই আগাম মহড়াও করেছে ট্যুরিস্ট পুলিশ।
তারা বলছে পর্যটন স্পটগুলোতে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। দিবারাত্রি তাদের জন্য কাজ করে যাচ্ছি যেন কোনো ধরনের অপরাধকর্ম, কোনো ছিনতাই বা রাহাজানি বা ব্যাগ নিয়ে টানাটানি বা যে কোনো অপরাধ যেন না ঘটে, এই জন্য আমরা সদা তৎপর রয়েছি। আর জেলা প্রশাসন জানিয়েছে টানা ছুটিতে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও যানবাহনে পর্যটকদের হয়রানি বন্ধে সার্বক্ষণিক মাঠে থাকবে নজরদারি। সবসময় মনিটরিং করছে যাতে কোনো হোটেল কর্তৃপক্ষ বেশি ভাড়া না আদায় করে কোনো পর্যটকের অযথা হয়রানিতে না ফেলে। সৈকত শহরে রয়েছে 4.5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্ট হাউস ও কটেজ। এতে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে 1.5 লক্ষাধিক পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে গেলেও এখনও সাগরে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের। অনেকটা হতাশ হয়েই উপকূলে ফিরছেন জেলেরা। তারা বলছেন এখনও সাগর উত্তাল, আর অবতরণ কেন্দ্রে মাছ না আসায় বেকার হয়ে পড়েছেন 1,500 মৎস্য শ্রমিক। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগর থেকে বাঁকখালী নদীর মোহনা দিয়ে উপকূলে ফিরছে মাছ ধরার ছোট বড় ট্রলার, কিন্তু এসব ট্রলারে নেই কাঙ্ক্ষিত ইলিশ কিংবা সামুদ্রিক মাছ। ফলে উপকূলে নোঙর করা ট্রলারে বসে দুশ্চিন্তায় রয়েছেন জেলেরা। তারা বলছেন ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে গেলেও এখনো সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এর আগে গেছে সিঙ্গেল, অন সিঙ্গেল মাছ কুচা, মানে ছোট মাছ, বড় মাছ কম। 3 মাস ধরে মাছ কাজ পাচ্ছি না, আমাদের কোম্পানিও টাকা দিচ্ছে না, চলতে অনেক কষ্ট হচ্ছে। কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের জেটি ঘাটে মাছ উঠানামা করার জন্য ঝুড়ি নিয়ে বসে আছেন মৎস্য শ্রমিকরা, কিন্তু ঘাটে ট্রলার ভিড়লেও নেই মাছ। ফলে বেকার সময় কাটাতে হচ্ছে তাদের। আমরা এখন বসে আছি, নৌকা বাঁধতে দিছি, কাজকর্ম নাই। মাছ অল্প স্বল্প আসে, কিন্তু তা দিয়ে আমাদের বাজার খরচ হয় না। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন কমেছে ইলিশ সহ সামুদ্রিক মাছ আসা, তবে কিছুদিনের মধ্যে আবারও মাছের সরবরাহ বাড়বে বলে আশা তার। সাগরে মাছের প্রাপ্যতার উপরে নির্ভর করে তারা আগামী 4 দিন 5 দিন পরে আবার আসবে। সেক্ষেত্রে মাছ পাওয়ার উপরে অবতরণের মাত্রাটা নির্ভর করবে বলে আমরা আশা করি। অবতরণ কেন্দ্রের দেয়া তথ্য মতে গেল 10 দিনে অবতরণ হয়েছে 300 মেট্রিক টন সামুদ্রিক মাছ, যার মধ্যে ইলিশ রয়েছে মাত্র 100 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নওগাঁর পাইকারি আড়তে শীতের সবজির সরবরাহ বাড়ায় ব্যাপক দর পড়ে গেছে। সপ্তাহের ব্যবধানে শিম, মূলা, কপির দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমলেও 20 টাকার বেগুন বিক্রি হচ্ছে মাত্র 5 থেকে 7 টাকা কেজি। সবজির দর কমায় ক্রেতা খুশি হলেও চাষিরা বলছেন উৎপাদন খরচও উঠছে না। সবজির ন্যায্য দর নিশ্চিতে হাটগুলোতে প্রশাসনের তদারকি চান কৃষকরা। সবজি বেচাকেনার খবর জানাতে নওগাঁ সদরের পাইকারি বাজারে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ। খুব ভোর সকালে কিন্তু এই আরো জমজমাট একটি কারবার আমরা লক্ষ্য করছি এবং প্রান্তিক চাষিরা তাদের ক্ষেত থেকে তোলা সবজি কিন্তু নিয়ে আসছেন এবং একটা ভর মৌসুম শীতের মৌসুমে কিন্তু সরবরাহটাও ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন জাতের সবজির সরবরাহ যতই বাড়ছে তত দরের জায়গাটা কিন্তু অনেকটা এখানে নিচে নেমে গিয়েছে। বিশেষ করে এখানে যারা আমরা লক্ষ্য করছিলাম যে বেগুন, মূলা, সিম একেবারে খুব স্বল্প দামে কেনা বেচা চলছে। বেগুন গত সপ্তাহে বেগুন বিক্রি হয়েছিল প্রতি কেজি 15 থেকে 16 টাকা পর্যন্ত, সেই বেগুন কিন্তু আজকে 6 থেকে 7 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে সিম বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজিতে। এরকম প্রতিটা কেজি প্রতি কিন্তু 10 থেকে 15 টাকা পর্যন্ত সবজির দর একেবারে নিচে নেমে গিয়েছে এবং প্রান্তিক চাষিরা বলছেন যে এরকম সময়ে দরের জায়গাটা হঠাৎ করে ব্যাপক নেমে যাওয়ার কারণে তাদের যে উৎপাদন খরচ তা কিন্তু তারা তুলতে পারছেন না এবং তারা যে আশাটা নিয়ে এবছর ফসল ফলিয়েছিলেন সেই ফসলের কাঙ্ক্ষিত দর না পায় অনেকটাই হতাশ কিন্তু তারা। তবে এই আড়তগুলোতে সকাল 10টা পর্যন্ত পাইকারি কেনাবেচা চললো। খুচরা বাজারে এর প্রভাবটা কিন্তু খুবই কম এখানে লক্ষ্য করা যায়। বিশেষ করে যেসব সবজি এখন সরবরাহ বেশি আসছে এই সবজিগুলোর কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দরের জায়গাটা প্রান্তিক পর্যায়ে যতটা নিচে নামছে খুচরা বাজারগুলোতে কিন্তু ঠিক তার বিপরীত চিত্র আমরা লক্ষ্য করছি। তবে স্থানীয় যারা ব্যাপারী রয়েছেন তারা বলছেন যে সরবরাহ অধিক হওয়ার কারণেই দরের জায়গাটা
অনেকটা নিচে নেমে গিয়েছে এবং এই সরবরাহের কারণে কিন্তু দর যত নামছে, ক্রেতাদের ভিতরে কিন্তু একটা নাগালের মধ্যে সবজি কিনা বেচা করার কারণে তারা বেশ খুশি। তবে জেলায় এবছর কিন্তু 40,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ করেছিলেন চাষিরা এবং কৃষি বিভাগ যে বিষয়টি বলছে যে প্রথম পর্যায়ে যে দরটা তারা পেয়েছিলেন বেশ সন্তোষজনক দর ছিল, পরবর্তীতে এসে কিন্তু এখন সেই দর জায়গাটা একেবারে নিচে নেমে যাওয়ার কারণে চাষিরা যেমন অনেকটা লোকসানের কথা বলছেন, অন্যদিকে কিন্তু এরকম হঠাৎ করে দর কমে যাওয়ার ফলে কিন্তু তাদের যে উৎসাহ উৎপাদন করার ক্ষেত্রে তা কিন্তু অনেকটা ধস নামছে বলছে কৃষি বিভাগ এবং প্রান্তিক চাষিরা। তবে এই আড়তগুলো থেকে কিন্তু যেসব সবজি এখানে আমরা বেশি দেখতে পাচ্ছি, সিম এবং বেগুন, মূলা এই জাতীয় শীতের সবজির সরবরাহটাই বেশি এখানে আসছে এবং এই সকাল থেকে 10টা 11টা পর্যন্ত এই পাইকারি আড়তগুলো থেকে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে এই আড়ত থেকে আমরা যে বিষয়টি এখানে দেখতে পাচ্ছিলাম যে প্রান্তিক চাষিরা যে বিষয়টিকে এখন বলার চেষ্টা করছেন যে তাদের উৎপাদনের সাথে একটা সামঞ্জস্য বাজার এখানে থাকা দরকার, না হলে তারা যে আশা নিয়ে দর দিয়ে যে এই সবজিগুলো ফলিয়েছেন তা কিন্তু তাদের ব্যাপকভাবে লোকসানের মুখে পড়তে হবে এবং উৎপাদনের সাথে বাজার ব্যবস্থার অসামঞ্জস্যের কারণে কিন্তু ব্যবসায়ীরা অনেকটা লাভবান হয় এবং তারা বলছেন যে বাজার নিয়ন্ত্রণ করার কারণে কাঙ্ক্ষিত দর কিন্তু কৃষকের ঘরে না গিয়ে ব্যবসায়ীর পকেটে বেশিরভাগ যাচ্ছে, ফলে চাষিরা তাদের যে লক্ষ্যমাত্রা, তাদের যে খরচের খাত তা কিন্তু তুলতে পারছে না। তো সব মিলে বাজার কিন্তু কেনাবেচা জমজমাট চলছে, তবে প্রান্তিক চাষিরা অনেকটাই হতাশ। তাদের দিক থেকে তারা বলছেন যে ন্যূনতম একটা বাজার তাদের থাকা দরকার, না হলে ক্ষতির মুখে পড়বে। তো এই ছিল সকালে সবজি বেচা কেনার খবর আমার কাছে। সবজি বেচা কেনার খবর জানাতে নওগাঁ সদরের পাইকারি বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার এমআর রকি। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে প্রতিদিন 5 লাখ বুস্টার ডোজ টিকাদানের সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। দেশটিতে একদিনে 20,000-এর বেশি শনাক্ত ও 120 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ও মৃত্যু ঠেকাতেই এই ব্যবস্থা নিতে যাচ্ছে দেশটি। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। 6 কোটি নাগরিকের দেশ ইতালিতে 4 কোটি 90 লাখেরও বেশি মানুষ 2 ডোজ টিকা দিয়েছে, যা মোট জনসংখ্যার শতকরা 77.50%। তারপরও বিপজ্জনকভাবে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ওমিক্রন শনাক্ত হয়েছে 27 জনের। এ অবস্থায় তৃতীয় ডোজ টিকাদানে গুরুত্ব দিয়েছে দেশটির সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন থেকে প্রতিদিন 5 লাখ করে তৃতীয় ডোজের টিকা দেয়া হবে নাগরিকদের। তবে তৃতীয় ডোজ টিকা নেওয়ার আগ্রহ কম অনেকের। ইতালিতে কোভিড আবারও বাড়ছে, ভ্যাকসিন দিছি, আবারও দেওয়া লাগবে। বুস্টার ডোজ এখনো দেই নাই। ভ্যাকসিন নিছি আর বুস্টার ডোজ যেটা এটা কোনো সময় আসে না, সময় আসলে আমি ঠিক সময় মতো বুস্টার ডোজটা নিয়ে নিব। দেশটিতে তৃতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন মাত্র 1 কোটি 13 লাখ মানুষ, শতকরা হিসেবে 27.50%। গত এক সপ্তাহে ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1.25 লাখের বেশি, মারা গেছেন 663 জন। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। মুন্সিগঞ্জের বিলের কানি গ্রামে 150 গরু পালন করছেন আলী মুর্তজার পরিবার। প্রতিদিন ভোর 7টায় গাভীর দুধ সংগ্রহ করে বাজারজাত করেন। গ্রামীণ পরিবেশে প্রাকৃতিকভাবে পালন করা গাভীগুলোর পরিচর্যায় ব্যস্ত খামারিরা। সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, যে এখানে এই খামারটি কিন্তু প্রাকৃতিক পরিবেশেই লালন পালন করা হচ্ছে গাভীগুলো, এবং আপনাকে যদি একটু দেখাতে পারি যে কিভাবে এই যে দুধ সংগ্রহ করা হচ্ছে এবং এই ভোর থেকে কিন্তু এই কাজগুলো শুরু হয়ে যায় এবং দিনভর এই কার্যক্রম চলে এবং প্রতিদিন সকালবেলায় কিন্তু অন্তত 400 লিটার দুধ তারা পান এই খামার থেকে এবং বিকেলবেলা 250 থেকে 300 লিটার দুধ তারা কিন্তু সংগ্রহ করেন এবং এই দুধগুলো কিন্তু এখান থেকে বাজারজাত করা হয় সাথে সাথে, এবং এখানকার বিভিন্ন মিষ্টির দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী চলে যায় এবং এই প্রাকৃতিক পরিবেশে পালন করবার কারণে খাঁটি এই দুধের কিন্তু নানা রকম সুবিধা রয়েছে, এই জন্য কিন্তু ক্রেতাদের আগ্রহ অনেক। তো আমি যদি এই খামারটির যিনি পরিচালনার সঙ্গে আছেন, আপনি যে আলী মুর্তজার কথা বলছিলেন, তার ভাতিজা শুভ, আমরা শুভর কাছ থেকে জানতে চাইবো যে আপনারা এই খামারটি কি কি সুবিধা পাচ্ছেন। এই খামারের নাম হলো একতা ডেয়ারি ফার্ম। আমি দ্বিতীয় প্রজন্ম। এই খামারে গরু আছে টোটাল 200+, দুধের গরু আছে 70টা।
দুধ বর্তমানে সকালে 400 লিটার 10 মণ, আর বিকালে প্রায় 250 থেকে 300, মানে 700-750-এর মতো এখানে দুধ উৎপাদন করা হয়। ধন্যবাদ আপনাকে। তো আমাদের সঙ্গে আছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা তার কাছে জানতে চাইব যে এই যে মুন্সিগঞ্জের যে প্রাণী সম্পদের সম্ভাবনা এবং যে খামারটি ঘিরে নানা রকম সম্ভাবনা তৈরি হয়েছে, আপনি যদি বলতেন যে এই খামারটিকে আপনার আদর্শ খামার কেন বলছেন? আসসালামু আলাইকুম। এখানে একটি আদর্শ খামার এই জন্যই বলছে, এখানে প্রাকৃতিক পরিবেশে আমরা দেখেছি যে আমাদের পরামর্শ অনুযায়ী গরু লালন পালন করে থাকে এবং এই প্রাকৃতিক পরিবেশে লালন পালন করার পাশাপাশি এখানে পর্যাপ্ত কাঁচা ঘাসের ব্যবস্থা আছে, যার মাধ্যমে এই গরুগুলা লালন পালন করে এবং এটা শহরতলির সন্নিকটে একটি খামার, অত্যন্ত উৎপাদনশীল এবং শঙ্কর জাতের গরু এখানে লালন পালন করে থাকেন। ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন যে এখানকার যে প্রজাতিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সম্ভাবনা এবং এখান থেকে প্রচুর দুধ উৎপাদন হয় এবং এই খামারে কিন্তু এই গাভী ছাড়াও এখানে আরও গাভী রয়েছে যেগুলো দিয়ে সামনে আরও দুধ উৎপাদন করবে, সেভাবেই কিন্তু তারা উন্নত জাতের বাছুর তৈরি করছে এবং এখানে কিন্তু কোরবানির সময়ও তাদের অনেক এখানে সার বিক্রি করে থাকেন এবং এইভাবেই কিন্তু এই পরিবারটি স্বাবলম্বী হয়ে উঠছে। তো এই ছিল মুন্সিগঞ্জের গরুর খামারের সবশেষ। মুন্সিগঞ্জের বিলেরকানি গ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। ওমিক্রন শনাক্ত নারী ক্রিকেট দলের 2 সদস্যকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 নারী ক্রিকেটারের সঙ্গে হাসপাতালে আছেন ডেল্টায় আক্রান্ত দলের একজন স্টাফও। তবে তাদের সবাই ভালো আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও কেবল পর্যবেক্ষণে রাখতেই সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাদের শারীরিক অবস্থা আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিরাও পর্যবেক্ষণ করে গেছেন। জিম্বাবুয়ে সফর শেষে 1 ডিসেম্বর ঢাকায় ফেরার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয় নারী ক্রিকেট দলকে। পরে নমুনা পরীক্ষায় তাদের দুজনের ওমিক্রন শনাক্ত হয়। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী আকবর আলীর দলটার সঙ্গে একমাত্র প্রস্তুতিতেই কিছুটা পিছিয়ে বর্তমান যুবারা, মন্তব্য অধিনায়ক রাকিবুল হাসানের। যদিও ভারতের মাটিতে সিরিজ জয় দলটাকে আলাদা আত্মবিশ্বাস যোগাবে বলেও বিশ্বাস তার। কোভিডের কারণে প্রস্তুতিতে ঘাটতি থাকলেও বাকিটা সময় কাজে লাগালে ঘাটতি পূরণ সম্ভব বলে মনে করেন রাকিবুল। হঠাৎ পাওয়া অধিনায়কের আর্মব্যান্ডটা এখনও কোনো অতিরিক্ত চাপ মনে হচ্ছে না বলেও জানালেন তিনি। ভারত জয়ের পর এবার মিশন আরব আমিরাত। এশিয়া কাপে সেখানে লড়তে হবে প্রতিবেশী পরাশক্তিদের বিপক্ষে। তারপর সেই বায়োবাবল থেকেই উড়াল দিতে হবে বিশ্বকাপ মিশনে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যাবে রাকিবুল হাসানের দল। বাংলাদেশের যে কোনো পর্যায়ের দলের জন্য এই অভিজ্ঞতাটা একেবারে নতুন। আইসিসির কোনো আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে যাওয়ার সৌভাগ্য যে হয়নি এই তল্লাটের আর কারোরই। রোমাঞ্চ বা আনন্দ যাই বলা হোক না কেন, তা একটু বেশি এই দলের সদস্যদের। এশিয়া কাপের আগে তাই নিয়ম মাফিক কোভিড টেস্টের সামনে পুরো অনূর্ধ্ব 19 দলের প্ল্যাটুন বিসিবি একাডেমি ভবন থেকেই নেওয়া হয় তাদের নমুনা। এরপর দলে দলে টিম হোটেলের উদ্দেশ্যে চলে যান সবাই। আর যাওয়ার আগে নিজের দলটাকে নিয়ে স্বপ্নের কথা শুনিয়ে গেলেন অধিনায়ক। আগের দলটা আমরা খুব ভালো প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম, ওইখানে ভালো খেলছি, জিতছি কারণ আমরা অনেকগুলো ম্যাচ খেলতে পারছিলাম। এবারটা হয়তো বা প্যান্ডেমিকের জন্য আমরা বেশি ম্যাচ খেলতে পারিনি। তারপরে দেখেন লাস্ট 2 মাসে কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ খেলছি, একসাথে ছিলাম, অ্যাজ এ টিম গ্রো করতেছি। লাস্ট সিরিজটা আমরা সবাই মিলে ভালো করছি। কোভিডের কারণে প্রস্তুতি ভালো হয়নি এটা সবাই বলছেন, কিন্তু টানা 2টি ওভারসিজ সিরিজ মনোবল চাঙ্গা করেছে ছেলেদের। ভারতের মাটিতে তাদের দলের সঙ্গে জয় আত্মবিশ্বাসে দিয়েছে বাড়তি রসদ। এখন বাকি যেটুকু সময় আছে ঠিকভাবে কাজে লাগানো গেলে উইন্ডিজ মিশন শুরুর আগেই শক্ত হবে পায়ের তলার মাটি। আমাদের এই দলটা খুব ভালো শেপে আছে এখন। আমরা ম্যাচ জিতে শুরু করছি এবং অনেকগুলো সিরিজ খেলছি। লাস্ট কয়েক মাসে 3টা সিরিজ খেলে ফেলছি। সো আমরা ভালো খেলা শুরু করছি। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ওয়াইজই ভালো হচ্ছে এবং আমরা আশা করি আমরা সামনের যে টুর্নামেন্ট আছে এশিয়া কাপে ভালো করবো এবং ওয়ার্ল্ড কাপের জন্য বেস্ট প্রিপারেশনে নিয়ে ওয়ার্ল্ড কাপে যাবো ইনশাআল্লাহ। ছিলেন আকবর আলীর বিশ্বজয়ী দলের সদস্য। ট্রফি জয়ের ম্যাচে উইনিং রানটাও এসেছিল তার ব্যাট থেকেই। কিন্তু রাকিবুলের কাঁধে এবার আরো বড় দায়িত্ব, যদিও ভয়ডর একেবারেই নেই এই যুবার। ক্যাপ্টেন্সিটা আমি এখন এনজয় করতেছি। লাস্ট সিরিজটা আমি করছি, আল্লাহর মতে ভালো হয়েছে অনেক, এখন এনজয় করতেছি। আর
আগের অভিজ্ঞতা থেকে আমি এজ লেভেল যখন খেলছিলাম তখন 2টা সিজন হয়তো ওখানে আমি ক্যাপ্টেন্সি করছিলাম, সো কিছুটা অভিজ্ঞতা আছে। আর এখন পর্যন্ত বলতে গেলে আমি এনজয় করতেছি, সবাই দোয়া করবেন যেন আমি আরো ভালো করতে পারি। আগামী 20 ডিসেম্বর আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্রিকেট লিগের খবর। তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে সেন্ট্রাল জোন। দ্বিতীয় ইনিংসে 172 রান পিছিয়ে আছে নর্থ জোন। 5 উইকেট হাতে নিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে নামবে মার্শাল আইয়ুবরা। এদিকে নিজেদের দ্বিতীয় ইনিংসে সাউথ জোনের চেয়ে 26 রানে এগিয়ে আছে ইস্ট জোন। সৌম্য যেন এমনই, যখনই বাজে পারফরমেন্সের জন্য জাতীয় দল থেকে বাদ পড়েছেন, তার ব্যাটকে কথা শুনিয়ে আবারও জাতীয় দলে জায়গা করে নেন। এবার জাতীয় ক্রিকেট লিগের প্রথম 2 ম্যাচে 50 তুলে নিয়েছেন। আক্ষেপ ছিল সেটাকে শতকে রূপান্তরিত করার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবার 3 অঙ্কের সেই ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করলেন সৌম্য। সেই সুবাদে রানের পাহাড়ে আরোহণ করেছে বিসিবি নর্থ জোন। আগের দিন মিঠুন মিজান সেঞ্চুরি করেছিলেন, এবার 3-এ নেমে অপরাজিত 104 রানের ইনিংস খেললেন সৌম্য। 4-এ নামা সালমান ও 5-এ নামা মোসাদ্দেকও 50 পেলেন। তাতে প্রথম ইনিংসে মাত্র 3 উইকেটে 563 রানের বড় স্কোর করে ফেলে সেন্ট্রাল জোন। পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে মাত্র 12 রানে ওপেনার পারভেজ হাসান ইমনকে হারায় নর্থ জোন। 3-এ ও 4-এ নামা তানভীর নাইমরা ফিরলেন কেবল 18 করে, সানজামুল ফিরলেন কোনো রান না করে। তবে ওপেনার তানজিদ ছিলেন অবিচল। 90 রানে আউট হওয়ায় অল্পের জন্য শতক মিস অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারের। 172 রানে 5 উইকেটে দিন শেষ করে নর্থ জোন। এদিকে আরেক ম্যাচে আগের দিনের জাগানো সম্ভাবনাকে বাস্তবে রূপ দিলেন জাকির হাসান। কাঙ্ক্ষিত 3 অঙ্ক ছুঁয়ে খেললেন 156 ইনিংস, করেন 158 রান। নবম উইকেটে তাকে দারুণ সঙ্গ দেন 59 রান করা নাসুম। তবুও 260 রানে গুটিয়ে যাওয়া দলটি এখনও পিছিয়ে 26 রানে। দ্বিতীয় ইনিংসে খেলতে নামা ইস্ট জোন দারুণ শুরু করার পরও দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে। 73 রানে অপরাজিত থেকে দলকে টানছেন আফিফ হোসেন, তাকে সঙ্গ দিচ্ছেন ইরফান শুক্কুর। এর আগে আশরাফুল 25 ও অধিনায়ক ইমরুল কায়েস 39 রান করে আউট হন। চতুর্থ দিনে নিশ্চয়ই নিজেদের 26 রানে পিছিয়ে থাকাটাকে বড় রানের লিডে রূপান্তরিত করতে চাইবে সাউথ জোন। মেহেদী নাইম, সময় সংবাদ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম, এমনটা জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক। আঞ্চলিক শাখাগুলোতে হবে ভর্তি পরীক্ষা, যার তদারকি করবেন সাভার বিকেএসপির কোচরা। এদিকে সাম্প্রতিক সময়ে ক্রিকেটের বাজে অবস্থার কথা বিবেচনায় নিয়ে বিশেষ গুরুত্ব দেয়া হবে এই খেলাটিতে। বিকেএসপি থেকে ফিরে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ক্রিকেটে সাকিব, মুশফিক, আকবর আলী কিংবা হকিতে আশরাফুল চয়ন, শুটিংয়ে আবদুল্লাহেল বাকিরা দাপিয়ে বেড়াচ্ছেন দেশ বিদেশের ক্রীড়াঙ্গন, যাদের উঠে আসা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি থেকে। ক্রীড়াঙ্গনে বিকেএসপির বর্তমান তারকাদের দেখে অনেক অভিভাবক আগ্রহী হচ্ছেন এই প্রতিষ্ঠানের প্রতি। ইতিমধ্যেই পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা জানুয়ারির 2nd উইক নাগাদ আমরা ভর্তির কার্যক্রম শুরু করব। তার আগে আমাদেরকে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে এবং সেই সাথে ইলেকট্রনিক মিডিয়াগুলোতেও আমরা বিজ্ঞাপনটা দেওয়ার পরিকল্পনা আছে। আমরা গত 2 বারের মতো এবারও আমরা আমাদের যে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে প্রতিটি বিভাগীয় শহরে, সেখানে গিয়ে আমরা ভর্তি কার্যক্রম পরিচালনা করব। আঞ্চলিক শাখাগুলোতে পরীক্ষা হলেও বাছাইয়ের কাজ করবেন সাভার বিকেএসপির কোচরা। আমরা এখান থেকে সেন্ট্রালি টিম করে দেব। আমাদের পরিচালক প্রশিক্ষণ আছেন, তার নেতৃত্বে টিম যাবে, গিয়ে প্রতিটা বিভাগীয় যে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে গিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। এদিকে ক্রিকেটে দুঃসময় পার করছে বাংলাদেশ, যা কষ্ট দেয় বিকেএসপি পরিবারকেও। তবে এই সময় কাটিয়ে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। ক্রিকেটারদের আতুর ঘর বিকেএসপি বিশেষ গুরুত্ব দিচ্ছে খেলাটি ঘিরে, যার মাধ্যমে খারাপ অবস্থা থেকে বেরিয়ে আসবেন টাইগাররা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ যে স্কোয়াড ছিল সেটাতে বিকেএসপির 9 জন খেলোয়াড় ছিল, বিকেএসপির নিয়মিত ছাত্র। তো পাইপলাইন আছে, বাট আরও বেশি আকারে আমরা দিতে চাই। আমরা এটা বিশ্বাস করি যে আসলে আরও বেশি সাফল্য দরকার, আরও বেশি ভালো করা দরকার। আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা ভালো করতে চেষ্টা করব। দেখুন, এখানে অনেক ভালো সুযোগ সুবিধা রয়েছে, অনেকটা ইংল্যান্ডের মতো, কিন্তু খেলা কম হয়। ভালো করতে হলে বেশি বেশি ম্যাচ খেলতে হবে। ক্রিকেটারদের দক্ষ করে গড়তে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ভালো মানের ক্রিকেটার উপহার দিতে চেষ্টা করে যাচ্ছি।
আধুনিক ক্রীড়াঙ্গনের সাথে মানিয়ে নিতে বিকেএসপিকে আরও আধুনিকায়ন করার তাগিদ সংশ্লিষ্টদের, যার মাধ্যমে এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে জাতীয় স্তরে খেলার উপযোগী হবেন খেলোয়াড়রা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সাভার। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির আরও খবর। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। প্রতিপক্ষ ভারতকে ফেভারিট মেনেই তাদের বিপক্ষে লড়াইটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক আশরাফুল ইসলাম। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। সবশেষ 2018 এশিয়ান গেমসের পর আন্তর্জাতিক কোনো ইভেন্টে খেলার সুযোগ হয়নি বাংলাদেশ জাতীয় হকি দলের। দীর্ঘ 40 মাস পর স্বাগতিক হিসেবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে মাঠে ফিরছে লাল সবুজ জার্সিধারীরা। ঘরের মাঠে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। আসলে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শক্তিমত্তা কিংবা সাম্প্রতিক পারফরমেন্সে লাল সবুজদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে ভারতীয়রা। র্যাঙ্কিংও কথা বলছে তাদের পক্ষে। বিশ্ব হকির তালিকায় যেখানে ভারতের অবস্থান 3-এ, বিপরীতে বাংলাদেশ রয়েছে 38তম স্থানে। তাই বলাই যায় স্বাগতিকদের জন্য লড়াইটা বেশ কঠিনই হবে। যদিও বাংলাদেশের প্রস্তুতিটা তেমন ভালো নয়, তবে আসরের আগে জাপান ও পাকিস্তানের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচ খেলে আশরাফুল জিমিরা। ভারতের বিপক্ষে এই দুটি ম্যাচের অভিজ্ঞতা কাজে দেবে বলে বিশ্বাস অধিনায়কের। আমরা মাঠে নামবো তাদের সাথে ভালো খেলার জন্য। আর আমি আশা করি যে আমাদের কোচ আমাদের যে টেকনিক আমাদের শিখিয়েছে, আমরা যদি ওগুলা 100% ট্রাই করতে পারি, ইনশাল্লাহ ভালো একটা কিছু করা সম্ভব। ভারত অলিম্পিক পদক জয়ী, তাদের ফেভারিট মানছেন আশরাফুলরা। তাদের বিপক্ষে লড়াইটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক আশরাফুল ইসলাম। আমাদের থেকে র্যাঙ্কিংয়ে ওরা অনেক আগে, তো ওদের সাথে আসলে আমরা জিতবো এটা আসলে আমার মনে হয় না। শুধু অংশগ্রহণ না, আমরা চাইবো আমাদের বেস্ট খেলার জন্য। এদিকে এবারের আসরে জাপান, পাকিস্তান, কোরিয়া ও ভারত সবগুলো দলই টিম হিসেবে বেশ শক্তিশালী। তাই তো জয় বা ড্র আশা না করলেও খেলোয়াড়রা সেটা দিবে বলে বিশ্বাস লাল সবুজ জার্সিধারীদের কোচ ইমান গোবিনাথন। দেখুন, বাংলাদেশ দল দীর্ঘ 40 মাস পর খেলতে নামছে। প্রস্তুতিতে ঘাটতি রয়েছে, তাই এই টুর্নামেন্টে স্বাগতিকদের বেশি কিছু চাওয়ার নেই। অন্যরা অনেক এগিয়ে, তারপরও যতটা সম্ভব সেরা খেলাটা উপহার দিতে চাই আমরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 2-2 গোলে ড্র করে হোঁচট খেয়েছে ভারত। তারপরও বাংলাদেশের বিপক্ষে জয় পেতে চায় রেডের দল। কোরিয়ার বিপক্ষে শেষ দিকে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু ভাগ্য সহায় ছিল না। তারপরেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে খেলোয়াড়রা ইতিবাচক খেলবে। বাংলাদেশ দল ঘরের মাঠে সুবিধা কাজে লাগাতে চাইবে, তবে আমরা জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছি না। আপাতত র্যাঙ্কিং কিংবা শক্তিমত্তার কথা না ভেবে মাঠে লড়াই করে সেটা দিতে চায় লাল সবুজ জার্সিধারীরা। দীপু, সময় সংবাদ, ঢাকা। একটি পার্ক যেন বদলে দিয়েছে অনেক কিছু। হাজার হাজার মাইল দূরেও তুরস্কের শিশুদের কাছে এখন প্রিয় হয়ে উঠেছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু মেমোরিয়াল পার্কে এসে সবাই ধন্যবাদ দিচ্ছে বাংলাদেশকে। আঙ্কারা মিউনিসিপ্যালিটি ও ডিএনসিসির সমন্বিত উদ্যোগে পার্কটি চালু হয় 13 ডিসেম্বর। তুরস্ক থেকে রাশেদ লিমনের রিপোর্ট। Park, evet, güzel. Bangladeş'e selamlar. Hello Bangladesh. Do you need Bangladesh? I love you Bangladesh. I love you Bangabandhu. কদিন আগেও বাংলাদেশকে চিনত না তারা, কিন্তু এখন তার্কিশ এসব শিশুদের মুখে বাংলা বলি। বাংলাদেশ ülkesi। একদিকে বিজয়ের 50 বছর, অন্যদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। 5000 মাইল দূরে তখন ভিন্ন এক জাতির নতুন এক প্রজন্মকে জানিয়ে দেয়া হচ্ছে বাংলাদেশের পরিচিতি। বলছি তুরস্কের রাজধানী আনকারার কেসিওরানে নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল পার্কের কথা। প্রধান ফটকেই শ্বেত পাথরে খচিত জাতির পিতার ছবি, সঙ্গে ইংরেজি আর তার্কিশ ভাষায় সংক্ষিপ্ত জীবনী, আর এতেই সেখানে আগ্রহের কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধুর বাংলাদেশ। এখানে পার্কটির কারণে আমাদের খেলাধুলার একটা জায়গা হয়েছে। আমরা বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে জানতে পেরেছি। এই পার্কে নানা রকম খেলাধুলার পাশাপাশি বড়দের হাঁটা চলার জায়গাও রয়েছে। ধন্যবাদ বাংলাদেশ। প্রায় 10 বিঘা জমির উপর এই পার্কে রয়েছে ফুটবল, টেনিস, ভলিবল, বাস্কেটবল খেলার ব্যবস্থা। আছে শিশুদের খেলাধুলার নানা অনুষঙ্গ। আমরা জেনেছি এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্ক। তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা।
কেসিওরানের এই এলাকায় তার্কিশদের পাশাপাশি বসবাস করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ। তাই এর মাধ্যমে বঙ্গবন্ধু আর বাংলাদেশের নাম ছড়িয়ে যাবে দেশ থেকে দেশান্তরে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর ইতিহাসটা দেওয়া আছে, এখানে বিশ্বের দরবার থেকে অনেকেই আসে এবং তারা যখন আসবে তারাও কিন্তু একবার না হলেও দাঁড়িয়ে কিন্তু তারা এটা পড়বে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং আমাদের টার্কিশ সিটি কর্পোরেশন আমরা মিলেই কিন্তু এই পার্কটি করেছি এবং অনুরূপভাবে ঢাকাতেও কিন্তু আরেকটি পার্ক উদ্বোধন হবে আমাদের কামাল আতাতুর্কের নামে। 13 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল পার্ক। পরিবেশ বান্ধব বলতে যে কেবলমাত্র গাছগাছালি দিয়ে ঘেরা সেটিই বোঝায় না, তা প্রমাণ মিলবে এই তুরস্কের বঙ্গবন্ধু পার্কে এসে। এটি করা হয়েছে সম্পূর্ণ শিশুদের জন্য একদম খেলাধুলার উপযোগী করে। পাশাপাশি এই পার্কটি যুগের পর যুগ ধরে এই তুরস্কের নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানাবে। রাশেদ লিমন, সময় সংবাদ, আঙ্কারা, তুরস্ক। এই ছিল ভোরের সময়ের সঙ্গে থাকুন সময়।